অর্ণব হতবাক হয়ে বসে আছে। রঞ্জনবাবুও চুপ। গোটা ঘরটায় একটা ভৌতিক নিস্তব্ধতা রয়েছে। বাইরে কিছু কাক ডাকার শব্দ হচ্ছে। অর্ণবের হঠাৎ খেয়াল হলো যে ঘরটা দিনের বেলার তুলনায় একটু বেশি অন্ধকার। অর্ণব ঘড়ির দিকে দেখল, সবে দুপুর 12টা বাজে। তাহলে তো এত অন্ধকার হওয়ার কথা নয়। ঘরটা বেশ অদ্ভুত, বেশ বড়, কিন্তু ঘরটায় চেয়ার টেবিল ছাড়া আর তেমন কিছুই নেই। দেয়ালগুলোয় রং চটে গেছে। দেয়ালে কিছু ছবির ফ্রেম ঝুলছে। সেগুলো মনে হয় রঞ্জনবাবুর বাবা মার ছবি। অর্ণব লক্ষ্য করল যে তার পাশে আরও একটা ফ্রেম। সেখানে এক কম বয়সী মহিলার এই ছবিটা অন্যগুলোর থেকে একটু কম পুরনো। এটা মনে হয় রঞ্জনবাবুর স্ত্রীর ছবি। তিনি মারা গেছেন? অর্ণবের ঠিক মনে পড়ছে না। এই নিয়ে কি ওর মোবাইলে ডকুমেন্ট ছিল? অর্ণব জানে না। হঠাৎ রঞ্জনবাবু বলে ওঠেন, আমি জানি আপনার হয়তো আমার কথা সবটুকু বিশ্বাস হচ্ছে না, তবে আপনাকে মিথ্যে বলে আমার কোনো লাভ নেই। অর্ণব বলল, না না, অবিশ্বাস করছি এমনটা নয়, তবে অনিমেষবাবুকে যেভাবে চিনি তার সাথে এই কথাগুলো মেলাতে একটু সমস্যা হচ্ছে, এই আর কি। রঞ্জনবাবু বলল, আমি কিন্তু একটা কথাও বাড়িয়ে বলছি না। অনিমেষ যখন প্রথম এসব শুরু করে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি, তবে ওর দৃঢ় বিশ্বাস ছিল যে এই সাধনার মধ্যে দিয়ে রজনীকে ফেরানো সম্ভব। অর্ণব চমকে উঠল। তারপর বলল, ফেরানো মানে? আপনি যে বললেন রজনী মারা গেছে? রঞ্জনবাবু হাসলেন। তারপর বললেন, ওর মনে হতো যে সঠিক সাধনার মাধ্যমে মৃত আত্মাকে আবার দেহদান করা সম্ভব। অর্ণব এবার আকাশ থেকে পড়ল। এই লোকটা নিশ্চিত মিথ্যে কথা বলছে। বুজরুগিতে উনি বিশ্বাস করতে পারেন না। কোনো পড়াশুনো জানা শিক্ষিত মানুষ এসব কি করে বিশ্বাস করবে? অর্ণব নিজে ডাক্তার। প্রায় প্রত্যেক দিনই ওকে এক বা একের বেশি মৃত্যু দেখতে হয়। ওর পেশেন্টদের বাঁচাতে ওকে নিজের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়েছে। মেডিকেল সায়েন্স জানে যে মৃত্যুর পর আর কিচ্ছু থাকে না। এই শরীরটাই সব। পুনর্জন্ম, আত্মা, কালাজাদু প্রভৃতির ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এইসব ভণ্ড লোকের হোকাস ফোকাস ছাড়া আর কিছুই না। শুধু মানুষের ভয় ও দুঃখের সুযোগ নিয়ে তাকে বোকা বানানো, তারপর এই বোকামো কাজে লাগিয়ে পয়সা রোজগার করার ধান্দা। অর্ণবের কৌতূহল হলো, এই লোকটার কথাগুলোকে মিথ্যে বলে ধরে নেওয়ার সময় এখনো আসেনি। তার আগে লোকটার সম্পূর্ণ কথাটা শুনতে হবে। অর্ণব জিজ্ঞাসা করল, আচ্ছা, অনিমেষবাবু তো আগে সব জানতেন না, আর উনি যেরকম মানুষ তাতে সঠিক পদ্ধতি ছাড়া উনি কিছু করবেন না। তাহলে ওনাকে কি কেউ গাইড করছিল? রঞ্জনবাবু বেশ অবাক হয়ে বললেন, সে তো বটেই, এসব তো গুরু ছাড়া হয় না। তন্ত্র হোক বা ক্রিকেট, গুরু লাগেই। ভালো গুরু না হলে সাধনা দুর্বল হয়ে যায়, তখন ফল পাওয়া যায় না। কথাগুলো শুনে অর্ণবের বেশ অবাক লাগলো। ও রঞ্জনবাবুকে প্রশ্ন করল, আপনি এত কিছু কি করে জানেন? আপনিও কি তন্ত্র চর্চা করতেন নাকি? রঞ্জনবাবু একটু অপ্রস্তুত হলেন। তারপর একটু মৃদু হেসে বললেন, সব সময় জানার জন্য প্র্যাকটিস করতে হয় না। আমি একজন একাডেমিক। আমার রিসার্চ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। ওনার জীবনের একটা বড় অংশ ছিল তন্ত্র। সেই সূত্রেই আমার তন্ত্র নিয়ে গবেষণা। সেই জন্যই আমি এই বিষয়ে অনেকটাই জানি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে নিজে তন্ত্র সাধনা করতেন সে বিষয়ে অর্ণব কোনো একটা পত্রিকায় পড়েছিল, কিন্তু এটা ওর মাথায় এতক্ষণ আসেইনি। সত্যিই তো, লোকটা জীবনের একটা বড় অংশ হলো বিভূতিভূষণকে নিয়ে গবেষণা। এসব তো ওর ফোনের ডকুমেন্টে ছিল। এইভাবে হয়তো বুড়ো মানুষটাকে বলাটা ঠিক হলো না। অর্ণবের অনুসূচনা হলো। ও বলল, এই আমি ওভাবে বলতে চাইনি, আসলে খুব ঘেঁটে গেলাম এসব শুনে, তাই কি বলতে কি বলে ফেললাম জানি না। আপনি প্লিজ কিছু মনে করবেন না, এক্সট্রিমলি সরি। রঞ্জনবাবু চুপ করে রইলেন। তারপর বললেন, না না, ঠিক আছে, ভুল বোঝাবুঝি তো হতেই পারে। অর্ণব কিছুক্ষণ লজ্জিত মুখে থাকল। মেজাজটা হালকা করার জন্য রঞ্জনবাবু বললেন, আচ্ছা,
আর এক রাউন্ড ধোঁয়া হবে নাকি? অর্ণব একটু অবাক হলো, তারপর বলল, সিগারেট? রঞ্জনবাবু বললেন, হ্যাঁ। অর্ণব একটু আমতা আমতা করে বলল, হ্যাঁ হতেই পারে। রঞ্জনবাবু পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করলেন, তারপর সেখান থেকে দুটো সিগারেট বার করলেন, একটা নিজের মুখে রাখলেন, অন্যটা অর্ণবের দিকে এগিয়ে দিলেন। অর্ণব আলতো হাতে সেটা নিল, তারপর অর্ণব পকেট থেকে একটা লাইটার বের করে আনলো, প্রথমে নিজের ও তারপর রঞ্জনবাবুর সিগারেটটা ধরালো, তারপর দুজনের ধোঁয়ার কুণ্ডলি ঘরের ভিতর জমাট পাকাতে থাকলো। বাইরে আবার কাক ডাকছে, একটা নয় অনেক কাক। মনে হচ্ছে যেন কিছু একটা হয়েছে। অনেক সময় কোনো দুর্ঘটনা ঘটলে এত কাক একসাথে হাল্লা করে, কিন্তু এখন কেন? এরকম ভর দুপুরে কাক ডাকতে ও আগে কখনো শোনেনি। অর্ণবের মনে হলো বেলা হয়েছে, এবার বেরোনো দরকার। ও রঞ্জনবাবুকে বলল, আচ্ছা এবার উঠি, আপনার অনেকটা সময় নিয়ে নিলাম। রঞ্জনবাবু বললেন, আচ্ছা বেশ, আশা করি আগামী দিনে আবার দেখা হবে। অর্ণব নমস্কার করে উঠে পড়ল। তারপর দরজা দিয়ে বেরোনোর সময় রঞ্জনবাবু হঠাৎ বললেন, অনেক কথা মুখে বলা যায় না, তবে আমি আপনাকে আরও একটা সাহায্য করতে পারি। অর্ণব জিজ্ঞাসা করে, কি? লাল ডায়েরি ওর দিকে এগিয়ে দেয়। অর্ণব সেটা হাতে নিল, জিজ্ঞাসা করল, এটা কি? বাড়ি যান, তারপর নিরিবিলিতে খুলে দেখবেন। অর্ণব চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলো। হঠাৎ একটা গন্ধ নাকে এলো। কিসের গন্ধ এটা? অর্ণবের এই গন্ধটা খুব চেনা লাগছে। অনেক সময় মর্গের পাশ দিয়ে যাওয়ার সময় এরকম গন্ধ ছাড়ে, কিন্তু সেই গন্ধ এখানে কি করে আসবে? না, নিশ্চিত কোনো ভুল হচ্ছে। অর্ণব ধীরে ধীরে আবার হারাধনবাবুর বাড়ি চলে এলো। ওকে ঘরে ঢুকতে দেখি হারাধনবাবু চেঁচিয়ে উঠলেন, এ কি, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? অর্ণব একটু অবাক হলো। হারাধনবাবু তো জানেন ও কোথায় গিয়েছিল, তাহলে এই প্রশ্নের মানে কি? ও পাল্টে প্রশ্ন করল, কেন, কি হয়েছে? হারাধনবাবু বললেন, খবরটা পাননি? রঞ্জনবাবু তো গত রাতে মারা গেছেন।